Hello, Namaste, Namaskar and Namaskara. Welcome, Swagato and Swagatam to another video of my YouTube channel Chao Chao Bhat Bengali. How are you all today? কেমন আছেন আপনারা? कैसे हो आप सब? And last but not the least, ಹೇಗ್ ಇದ್ದೀರಾ ನೀವೆಲ್ಲರೂ? Today was another Saturday and time for swimming classes. আজকে ছিল আরেকটা শনিবারের দিন আর সুইমিং ক্লাসের দিন। ইটু আর ওর বাবার সুইমিং ক্লাসেস সপ্তাহে 2 দিন হয়, শনিবার আর রোববার হয় টিটোর জন্য, আর শনিবার আর সোমবার হয় ওর বাবার জন্য। শনিবার টিটোর জন্য 10টা থেকে 10:45 অবধি 45 মিনিটসের ক্লাস হয় সকালবেলা, আর ওর বাবার জন্য শনিবার 10টা থেকে 10:45 আর সোমবার সকাল 6:30 থেকে 7:15 অবধি ক্লাসেস হয়। দুজনেরই 45 মিনিটসেরই ক্লাসেস হয়। আর আমার যেতে হয় টিটোর জন্য, টিটোকে ওখানে মোটিভেট করার জন্য। ও আবার একটু মামাস বয়, ওর যেখানেই যায় মা সাথে সাথে যেতে হবে। তাই যেদিনই ওর সুইমিং ক্লাসেস থাকে আমি সকালবেলা ব্রেকফাস্ট প্রিপারেশন করে, তারপরে লাঞ্চের আধা প্রিপারেশন করে, তারপরে ওর সাথে আসি সুইমিং ক্লাসেসের জন্য। তারপরে বাড়ি ফিরে বাকি প্রিপারেশনটা করি। আজকে যখন ওকে সুইমিং ক্লাসে নিয়ে গেছিলাম একটু ভিড় ছিল, তাই বেশি ভিডিও রেকর্ডিং করিনি। তারপরে সুইমিং ক্লাস হয়ে যাওয়ার পরে আমরা যখন কমিউনিটি থেকে বেরাই, আমরা দেখি যে গার্বেজ ট্রাকগুলো এসেছিলো সব বিল্ডিং থেকে ডাস্টবিনগুলো পরিষ্কার করার জন্য। আমাদের এখানে প্রতিদিনই বলতে গেলে ডাস্টবিন পরিষ্কার করতে গার্বেজ ট্রাকগুলো আসে। আর তারপরে বাড়ি পৌঁছার পরে মেনটেনেন্সের লোকরা এসেছিলো। আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের গিজারটা খারাপ হয়ে গেছিলো। দুবাইতে ডাইরেক্ট কলের জল প্রচণ্ড গরম হয় সামার টাইমে, যখন গিজারে জলটা স্টোর করা থাকে ওটা ঠান্ডা থাকে। তো আমরা যখন স্নানটা করি তখন আমরা একটু ঠান্ডা জল পাই, নাহলে ডাইরেক্ট কলের জল নিলে প্রচণ্ড গরম জল পাই, স্নান করা যায় না। তো মেনটেনেন্স লোকরা এসেছিলো, ওরা নতুন গিজার লাগিয়ে দিয়ে গেছে। বালতিতে জল স্টোর করে স্নান করা প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। যাই হোক, মেনটেনেন্স লোকরা লাগিয়ে দিয়ে গেছে, এটা একটা বড় কাজ হয়েছে, খুবই একটা বড় রিলিফ জল স্টোর করার থেকে। আজকে ছিল আমার হাজব্যান্ডের জন্মদিন, তাই দুপুরবেলা আমরা বাইরের থেকে অর্ডার দিয়েছিলাম। আমার হাজব্যান্ড বাইরে গিয়ে খাওয়ার প্ল্যান করেছিল, কিন্তু প্লাম্বার আসার কারণে আমরা আর বেরোইনি, তো অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমরা লাঞ্চে অর্ডার দিয়েছিলাম সাউথ ইন্ডিয়ান থালি। আমার হাজব্যান্ডের সাউথ ইন্ডিয়ান থালি খেতে খুব ভালোবাসে। আমার হাজব্যান্ড বিরিয়ানি আর সাউথ ইন্ডিয়ান থালি এই দুটো হচ্ছে ওর ফেভারিট যখনই আমরা বাইরে খেতে যাই। ইনফ্যাক্ট আমরা যখন ব্যাঙ্গালোরেও ছিলাম, ও যখনই কোনো হোটেলে যেত আগে বিরিয়ানি বলতো, আর কোনো কোনো সময়তে সাউথ ইন্ডিয়ান থালি বলতো। আমরা এত জায়গায় ঘুরি, যে যে জায়গাতে এ পর্যন্ত ঘুরেছি, ও যেখানেই যাবে আগে বলবে বিরিয়ানি আছে কি না, লাঞ্চ হোক ডিনার হোক। ও পারলে ব্রেকফাস্টেও বিরিয়ানি খেতে পারে। আমি যখনই কোনো নতুন জায়গাতে যাই আমি ওখানকার লোকাল ডিশ বা নতুন কোনো ডিশ থাকলে আমি ওটা টেস্ট করার প্রেফারেন্স করি। কিন্তু আমার হাজব্যান্ড আবার ওরকম না, ও হচ্ছে বিরিয়ানি বা সাউথ ইন্ডিয়ান থালি, এই দুটাতেই ও আটকিয়ে থাকে। তো যাই হোক, আজকে যেহেতু ওর জন্মদিন ছিল তো ওর প্রেফারেন্সেই আমরা লাঞ্চ অর্ডার দিয়েছি। আর লাঞ্চ করার পরে আমরা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়লাম হচ্ছে কারামার দিকে। সোম থেকে শুক্রবার ও বেশি টাইম পায় না এদিক ওইদিক যাওয়ার বা ঘুরতে যাওয়ার, তাই যখনই শনিবার একটু টাইম পায় বা রোববার একটু টাইম পায় বলে চল একটু ঘুরে আসি। তাই আজকে আমরা যাচ্ছি কারামার দিকে। আমাদের বাড়ির থেকে কারামা যেতে প্রায় 30 মিনিটের মতন লাগে। আমরা বাড়ির থেকে বেরিয়ে শেখ জায়েদ রোড ধরে বিজনেস বে ক্রস করে আমরা পৌঁছে গেলাম কারামাতে। তো আপনারা দেখতে পারবেন যখন আমরা শেখ জায়েদ রোড ধরে যাচ্ছিলাম, বুর্জ খলিফা আসে আমাদের রাইট হ্যান্ড সাইডে, তারপরে ফিউচার মিউজিয়াম আসে, তারপরে লেফট হ্যান্ড সাইডে দুবাই ফ্রেম আসে। তো যাই হোক, আমরা এগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে কারামা। তো আমরা এসছি হচ্ছে কারামা সেন্টারে। কারামা সেন্টারে আসার একটা কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বলল কারামা সেন্টারে অনেক ইন্ডিয়ান আউটলেটস আছে, মানে এই এরিয়াটাতে ইন্ডিয়ানস অনেক, তাই এখানে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্টস পাওয়া যায়। তো ও একটু কিছু স্ন্যাক্স হিসাবে কিছু খাওয়ার ইচ্ছা ছিল। তো আমি বললাম আমরা যখন কারামায় যাচ্ছি আমার একটা আংটি আছে, এটা একটু হয়ে গেছে, তো এটাকে চেঞ্জ করে আমি একটা ভালো দেখে একটা আংটি নেব। তো ও বললো চলো যাওয়া যাক।
কারামা সেন্টারটা হচ্ছে একটা মল, যেখানে অনেক গয়নার দোকান আছে। আমাদের ইন্ডিয়াতে যেরকম কাল্যাণ জুয়েলার্স আছে, ভীমা জুয়েলার্স আছে, তারপরে মালাবার জুয়েলার্স, তানিষ্ক জুয়েলার্স, তো এখানেও আপনারা এই ব্র্যান্ডের জুয়েলারি পেয়ে যাবেন। আর ওই বাদ দিয়েও অন্য অন্য ব্র্যান্ডেরও জুয়েলার্স আছে। এখানে অনেকরাই শপিং করতে আসে, সোনা কিনতে আসে। দুবাইতে মোটামুটি বলতে গেলে সব মলেই সোনার দোকান আছে, কিন্তু ওই মলগুলোতে ট্যাক্সেস লাগে বা মেকিং চার্জটা একটু বেশি পড়ে, তাই বেশিরভাগই লোকরা গয়না কিনতে কারামাতে আসে। আর যদি আরেকটু কম দামে কিনতে হয় তাহলে ওরা গোল্ড সুকে চলে যায়। গোল্ড সুক হচ্ছে যেটা হচ্ছে মেন, মানে দুবাইয়ের যেটা মেন অ্যাট্রাকশন, যেখানে প্রচুর গয়নার দোকান। আর এই কারামা সেন্টারে গয়নার দোকানের পাশাপাশি জামা কাপড়ের দোকান আছে, তারপরে সিলভার জুয়েলারির দোকান আছে, সিলভার আইটেমসের দোকান আছে, তারপরে মোবাইল রিপেয়ারিংয়ের দোকান আছে। তো আমরা আমার হাজব্যান্ড আর আমার দুজনেরই মোবাইলের স্ক্রিন গার্ডটা ব্র্যাক পড়ে গেছিলো, তো এখন ইন্ডিয়া কবে যাব তাই আমরা এখানে এসে চেঞ্জ করে নিয়েছি। তো ওর আর আমার দুজনের আমার স্ক্রিন গার্ডটার দাম পড়েছে হচ্ছে 20 দিরাম, আর আমার হাজব্যান্ডের স্ক্রিন গার্ডের দামটা নিয়েছে 25 দিরাম। 1 দিরামের ভ্যালিউ ইন্ডিয়ান কারেন্সিতে হয় 22 টাকা। তো 1 দিরাম ইজ ইকুয়াল টু 22 রুপিস। তাই আপনারা, আমি যতই যা টাকাটা আমি দিরাম হিসাবে বলছি, তো আপনারা ওটাকে 22 রুপিসের সাথে গুণ করে নেবেন, মানে মাল্টিপ্লাই করে নেবেন। আর ওই মোবাইল রিপেয়ারিংয়ের পাশের দোকানে একটা স্টল ছিল যেখানে পপকর্ন বেচা হচ্ছিল। তো তাই আমার ছেলে বললো, মামা আমি পপকর্ন খাবো, তো ওর জন্য আর আমাদের জন্য আমরা পপকর্ন নিলাম। এরপরে একটা সোনার দোকানে গিয়ে আমি আমার আংটি দুটো চেঞ্জ করেছি আর একটা কানের টপ নিয়েছি। দুবাইতে বলতে গেলে সব দোকানেই সোনা ভালো, এখানে পিওরিটি ওরা খুব মানে, আর মাঝে সাঝে খুব চেকিংও হয়, তো এই ভয়ে কেউ পিওরিটি নিয়ে কোনো খেলা করে না। তো যে কোনো দোকান থেকে কিনলে সোনা ভালোই পাওয়া যায়। তো আজকে আমি গয়নাগুলো কিনলাম, আজকে রেট ছিল হচ্ছে 1 গ্রামের 22 ক্যারেটের সোনা 267 দিরাম। 1 গ্রাম 22 ক্যারেট গোল্ড রেট ছিল 267 দিরাম। অনেকরাই বলে যে দুবাই থেকে গোল্ড কেনাটা সস্তা পড়ে। হ্যাঁ, আপনারা যদি একটু বেশি ওয়েটের যদি গোল্ড কিনেন অবশ্যই সস্তা পড়ে, কিন্তু যদি ছোটো মোটো কিনেন এমন কিছু সস্তা বেশি পড়ে না, যেহেতু মেকিং চার্জ থাকে, ট্যাক্স থাকে, আর কাস্টমসেরও ব্যাপার আছে। তো আপনারা কাস্টমসে একটা লিমিট অনুযায়ী আপনারা গোল্ড নিতে পারবেন, এর বেশি আপনারা গোল্ড নিতে পারবেন। ছেলেরা 20 গ্রাম অবধি গোল্ড নিয়ে যেতে পারে, আর মহিলারা বা বাচ্চারা 40 গ্রাম অবধি গোল্ড নিয়ে যেতে পারে। তো কাস্টমসে এই ওয়েট পর্যন্তই অ্যালাউ করে, তো এসব জিনিস ম্যাটার করে। আর দুবাইতে কিছু কিছু সোনার দোকানে অনেক সময় 0% মেকিং চার্জ থাকে, আর কিছু কিছু দোকানে আবার কিছু কিছু গয়নাতে 0% মেকিং চার্জ, তো ওইটাও আছে। আর আজকে আমি যে গয়নাটা কিনলাম, যে দোকান থেকে কিনেছি, মেকিং চার্জের ওপরে কিছু অফার ছিল, তো তাই আমি একটু কমেই পেয়ে গেছি। এরপরে তো গয়নাগুলো কেনার পরে আমরা বেরিয়ে পড়লাম কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য। তো আমরা এই ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় স্ন্যাক্স কিছু পাওয়া যায়, তো এমন কিছু ভালো জায়গা পাইনি খাওয়ার জন্য। তারপরে দেরিও হয়ে যাচ্ছিলো, কারামাত থেকে বাড়ি ফিরতে প্রায় 1 ঘন্টা লাগতো, কেন এ সময় খুব ট্রাফিক থাকে। হাজব্যান্ড বললো চলো এদিকে সামনে একটা লুলু মল আছে, ওখান থেকে যদি কিছু পাওয়া যায়। তো আমরা যখন লুলু মলে ঢুকে দেখি ওখানে বেশিরভাগই গ্রোসারি আর জামা কাপড়ের জিনিস দেখলাম। তো তারপরে হাজব্যান্ড বললো না চলো, কিছু পছন্দ হচ্ছে না, তো বাড়ির দিকেই যাওয়া যাক। তা আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে আমরা বাড়ির জন্য রওনা দিয়েছি, কেন রাস্তায় আমরা ট্রাফিকও পাবো। প্রায় আমরা আমাদের পার্কিং থেকে বেরিয়ে পড়েছি। আমি আপনাদেরকে বাড়ি পৌঁছে রান্না হওয়ার পরে, ডিনার হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি কিনলাম। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে আমাকে আরও এনকারেজ করবেন আপনারা নতুন কিছু ভিডিও নিয়ে আসার জন্য। চলুন, আমাদের ডিনার হয়ে গেছিলো, আপনাদেরকে এখন গয়নাগুলো দেখাই।
আমি দুটো আংটি এক্সচেঞ্জ করে দুটো আংটি নিয়েছি, আর আরেকটা নিয়েছি হচ্ছে রেগুলার কানে পরার টপ। আমি ইন্ডিয়া থেকে কোনো সোনার কানে পরার টপ নিয়ে আসিনি, তো তাই এখান থেকেই কিনলাম। ওই সংসারের থেকে হাজব্যান্ড যে সংসারের টাকা দিত, ওই থেকে একটু টাকা বাঁচিয়ে তারপরে কিনলাম। প্রথম যে আংটিটা দেখতে পাচ্ছেন আপনাদের বাদিকে, এই যে এই আংটিটা, এটাকে বলে হচ্ছে ওয়েঙ্কি রিং। এটা সাউথ ইন্ডিয়ার খুবই ফেমাস একটা ডিজাইন, আর এটার খুব পুরানো একটা হিস্ট্রি আছে। প্রায় বেদিক আর সঙ্গম পিরিয়ড থেকে আংটিটা চলে আসছে। এই ধরনের আংটি সাউথ ইন্ডিয়ার যে রানীরা ছিল ওরা আগে পরতো, তো এটা স্টেটাস আর ওদের সিম্বলের শো ছিল। আর যারা নিউলি ব্রাইডস ছিল তো ওদেরকে দেওয়া হতো অ্যাজ আ সিম্বল অফ প্রোটেকশন অ্যান্ড মানে কোনো খারাপ নজর থেকে ওদেরকে বাঁচানোর জন্য। তাই এই ডিজাইনটা সাউথ ইন্ডিয়াতে খুবই ফেমাস। আপনারা হয়তো বলতে পারেন যে আমি তো ব্যাঙ্গালোরেই ছিলাম, তো আমি ওখান থেকে কেন কিনি নেই। এই ডিজাইনটা এত ফেমাস যে সাউথ ইন্ডিয়াতে মানে মার্কেটে আসলেই সাথে সাথে সোল্ড আউট হয়ে যায়, তো সবসময় পাওয়া যায় না। তো তাই এবার যখন আমি বলতে পারেন যে আমার লাক যে আমি পেয়ে গেলাম। আর আজকে যে আমি গয়নাগুলো কিনলাম, আমার খালি 5% ভ্যাট দিতে হয়েছে, ট্যাক্স দিতে হয়েছে। আর মেকিং চার্জ আমার কিছু পড়েনি, কেন আমি আপনাদেরকে বললাম যে কিছু অফার চলছিল, তো তাই আমার কোনো মেকিং চার্জ হয়নি। তো আর যেহেতু দুটো আংটি আমি এক্সচেঞ্জ করে আংটি নিলাম আর একটা কানের টপ নিয়েছি, আমার খালি ওই কানের টপেরই টাকাটা দিতে হয়েছে। ওই আংটি দুটো রেঞ্জের মধ্যে এসে গেছিলো, মানে আমার যা এক্সচেঞ্জ করে যে টাকাটা পাচ্ছিলাম। তো কানের জন্য আমার খালি ওই এক্সট্রা 600 দিরাম দিতে হয়েছিল। তো এই ছিল আমার শনিবারের দিন। যে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকেন, অবশ্যই আপনাদের ভালোবাসা দেখাবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।